হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা স্পিকেট। শুরু করছি আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসম্ভব কথা। আজ রয়েছে দ্বিতীয় পর্ব। তখনও ঝুপঝুপ করিয়া বাহিরে বৃষ্টি পড়িতেছিল। দিদিমা মৃদুস্বরে আরম্ভ করিলেন, এক যে ছিল রাজা, তাহার এক রানী। আহ, বাঁচা গেল। সুয়ো এবং দুয়োরানী শুনিলেই বুকটা কাঁপিয়া ওঠে। বুঝিতে পারি দুয়ো হতভাগিনীর বিপদের আর বিলম্ব নাই। পূর্ব হইতেই মনে বিষম একটা উৎকণ্ঠা চাপিয়া থাকে। যখন শোনা গেল আর কোনো চিন্তার বিষয় নাই, কেবল রাজার পুত্র সন্তান হয় নাই বলিয়া রাজা ব্যাকুল হইয়া আছেন এবং দেবতার নিকট প্রার্থনা করিয়া কঠিন তপস্যা করিবার জন্য বনগমনে উদ্যত হইয়াছেন। তখন হাঁপ ছাড়িয়া বাঁচিলাম। পুত্র সন্তান না হইলে যে দুঃখের কোনো কারণ আছে তাহা আমি বুঝিতাম না। আমি জানিতাম যদি কিছুর জন্য বনে যাইবার কখনো আবশ্যক হয়, সে কেবল মাস্টারের কাছ হইতে পালাইবার অভিপ্রায়। রানী এবং একটি বালিকা কন্যা ঘরে ফেলিয়া রাজা তপস্যা করিতে চলিয়া গেলেন। 1 বৎসর 2 বৎসর করিয়া ক্রমে 12 বৎসর হইয়া যায়, তবু রাজার আর দেখা নাই। এদিকে রাজকন্যা ষোড়শী হইয়া উঠিয়াছে, বিবাহের বয়স উত্তীর্ণ হইয়া গেল, কিন্তু রাজা ফিরিলেন না। মেয়ের মুখের দিকে চায় আর রানীর মুখে অন্ন জল রুচে না। আহা, আমার এমন সোনার মেয়ে কি চিরকাল আইবুড়ো হইয়া থাকিবে? ওগো, আমার কি কপাল করিয়াছিলাম। অবশেষে রানী রাজাকে অনেক অনুনয় করিয়া বলিয়া পাঠাইলেন, আমি আর কিছু চাহি না, তুমি একদিন কেবল আমার ঘরে আসিয়া খাইয়া যাও। রাজা বলিলেন, আচ্ছা। রানী তো সেদিন বহু যত্নে 64 ব্যঞ্জন স্বহস্তে রাঁধিলেন এবং সমস্ত সোনার থালি ও রূপার বাটিতে সাজাইয়া চন্দন কাষ্ঠের পিঁড়ি পাতিয়া দিলেন। রাজকন্যা চামর হাতে করিয়া দাঁড়াইলেন। রাজা আজ 12 বৎসর পরে অন্তঃপুরে ফিরিয়া আসিয়া খাইতে বসিলেন। রাজকন্যা রূপে আলো করিয়া দাঁড়াইয়া চামর করিতে লাগিলেন। মেয়ের মুখের দিকে চান আর রাজার খাওয়া হয় না। শেষে রানীর দিকে চাহিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, হাঁ গো রানী, এমন সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরুনটির মতো এ মেয়েটি কে গা? এ কাহাদের মেয়ে? রানী কপালে করাহাত করিয়া কহিলেন, হা আমার পোড়া কপাল, উহাকে চিনিতে পারিলে না? ও যে তোমারই মেয়ে। রাজা বড় আশ্চর্য হইয়া কহিলেন, আমার সেই সেদিনকার এতটুকু মেয়ে আজ এত বড়টি হইয়াছে? রানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, তা আর হইবে না? বলো কি, আজ 12 বৎসর হইয়া গেল। রাজা জিজ্ঞাসা করিলেন, মেয়ের বিবাহ দাও নাই? রানী কহিলেন, তুমি ঘরে নাই, উহার বিবাহ কে দেয়? আমি কি নিজে পাত্র খুঁজিতে বাহির হইব? রাজা শুনিয়া হঠাৎ ভারী শশব্যস্ত হইয়া উঠিয়া বলিলেন, রসো, আমি কাল সকালে উঠিয়া রাজদ্বারে যাহার মুখ দেখিব তাহারই সহিত উহার বিবাহ দিয়া দিব। রাজকন্যা চামর করিতে লাগিলেন। তাহার হাতের বালাতে চুড়িতে ঠুং ঠাং শব্দ হইতে লাগিল। রাজার আহার হইয়া গেল। পরদিন ঘুম হইতে উঠিয়া বাহিরে আসিয়া রাজা দেখিলেন একটি ব্রাহ্মণের ছেলে রাজবাড়ির বাহিরে জঙ্গল হইতে শুকনা কাঠ সংগ্রহ করিতেছে। তাহার বয়স 7-8 হইবে। রাজা বলিলেন, ইহারই সহিত আমার মেয়ের বিবাহ দিব। রাজার হুকুম কে লঙ্ঘন করিতে পারে? তখনই ছেলেটিকে ধরিয়া তাহার সহিত রাজকন্যার মালাবদল করিয়া দেওয়া হইল। আমি এই জায়গাটাতে দিদিমার খুব কাজ ঘেঁষিয়া নিরতিশয় ঔৎসুক্যের সহিত জিজ্ঞাসা করিলাম, তারপরে? নিজেকে সেই 7-8 বৎসরের সৌভাগ্যবান কাঠকুড়ানে ব্রাহ্মণের ছেলের স্থলাভিষিক্ত করিতে কি একটুখানি ইচ্ছা যায় নাই? যখন সেই রাত্রে ঝুপ ঝুপ বৃষ্টি পড়িতেছিল, মিটমিট করিয়া প্রদীপ জ্বলিতেছিল এবং গুনগুন স্বরে দিদিমা মশারির মধ্যে গল্প বলিতেছিলেন, তখন কি বালক হৃদয় বিশ্বাসপরায়ণ রহস্যময় অনাবিষ্কৃত এক ক্ষুদ্র প্রান্তে এমন একটি অত্যন্ত সম্ভবপর ছবি জাগিয়া ওঠে নাই যে সেও একদিন সকালবেলায়
কোথায় এক রাজার দেশে রাজার দরজায় কাঠ কুড়াইতেছে। হঠাৎ একটি সোনার প্রতিমা লক্ষ্মী ঠাকুরুনটির মতো রাজকন্যার সহিত তাহার মালাবদল হইয়া গেল। মাথায় তাহার সেথি, কানে তাহার দুল, গলায় তাহার কণ্ঠি, হাতে তাহার কাঁকর, কটিতে তার চন্দ্রহার এবং আলতা পরা দুটি পায়ে নূপুর ঝমঝম করিয়া বাজিতেছে। কিন্তু আমার সেই দিদিমা যদি লেখক জন্ম ধারণ করিয়া আজকালকার শেয়ানা পাঠকদের কাছে এই গল্প বলিতেন, তবে ইতিমধ্যে তাহাকে কত হিসাব দিতে হইত। প্রথমত, রাজা যে 12 বৎসর বনে বসিয়া থাকেন এবং ততদিন রাজকন্যার বিবাহ হয় না, এক পক্ষে সকলেই বলিত ইহা অসম্ভব। সেটুকুও যদি কোনো গতিকে গোলমালে পার হইয়া যাইত, কিন্তু কন্যার বিবাহের জায়গায় বিষম একটা কলরব উঠিত। একে তো এমন কখনো হয় না, দ্বিতীয়ত সকলেই আশঙ্কা করিত ব্রাহ্মণের ছেলের সহিত ক্ষত্রিয় কন্যার বিবাহ ঘটাইয়া লেখক নিশ্চয়ই ফাঁকি দিয়া সমাজবিরুদ্ধ মত প্রচার করিতেছে। কিন্তু পাঠকেরা তেমন ছেলেই নয়, তাহার নাতি নয় যে সকল কথা চুপ করিয়া শুনিয়া যাইবে, তাহারা কাগজে সমালোচনা করিবে। অতএব একান্ত মনে প্রার্থনা করি দিদিমা যেন পুনর্বার দিদিমা হইয়াই জন্মগ্রহণ করেন, হতভাগ্য নাতিটার মতো তাহাকে গ্রহদোষে যেন লেখক হইতে না হয়। আমি একেবারে পুলকিত কম্পান্বিত হৃদয়ে জিজ্ঞাসা করিলাম। তারপরে? দিদিমা বলিতে লাগিলেন। তারপরে রাজকন্যা মনের দুঃখে তাহার সেই ছোট স্বামীটিকে লইয়া চলিয়া গেল। অনেক দূরদেশে গিয়া একটি বৃহৎ অট্টালিকা নির্মাণ করিয়া সেই ব্রাহ্মণের ছেলেটিকে, আপনার সেই অতি ক্ষুদ্র স্বামীটিকে বড় যত্নে মানুষ করিতে লাগিল। আমি একটুখানি নড়িয়া চড়িয়া পাশ বালিশ আরও একটু সবলে জড়াইয়া ধরিয়া বলিলাম, তারপরে? দিদিমা কহিলেন, তারপরে ছেলেটি পুঁথি হাতে প্রতিদিন পাঠশালে যায়। এমনি করিয়া গুরু মহাশয়ের কাছে নানা বিদ্যা শিখিয়া ছেলেটি ক্রমে যত বড় হইয়া উঠিতে লাগিল, ততই তাহার সহপাঠীরা তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, ওই যে 7 মহলা বাড়িতে তোমাকে লইয়া থাকে, সেই মেয়েটি তোমার কে হয়? ব্রাহ্মণের ছেলে তো ভাবিয়া অস্থির, কিছুতেই ঠিক করিয়া বলিতে পারে না মেয়েটি তাহার কে হয়। একটু একটু মনে পড়ে, একদিন সকালে রাজবাড়ির দ্বারের সম্মুখে শুকনা কাঠ কুড়াইতে গিয়াছিল, কিন্তু সেদিন কি একটা মস্ত গোলমালে কাঠ কুড়ানো হইল না। সে অনেক দিনের কথা, সে কি কিছু মনে আছে? এমনি করিয়া 4-5 বছর কাটিয়া যায়। ছেলেটিকে রোজই তাহার সঙ্গীরা জিজ্ঞাসা করে, আচ্ছা, ওই যে 7 মহলা বাড়িতে পরমারুপসী মেয়েটি থাকে, ও তোমার কে হয়? ব্রাহ্মণ একদিন পাঠশালা হইতে মুখ বড় বিমর্ষ করিয়া আসিয়া রাজকন্যাকে কহিল, আমাকে আমার পাঠশালার পোড়োরা প্রতিদিন জিজ্ঞাসা করে, ওই 7 মহলা বাড়িতে যে পরমা সুন্দরী মেয়েটি থাকে, সে তোমার কে হয়? আমি তাহার কোনো উত্তর দিতে পারি না। তুমি আমার কে হও, বলো। রাজকন্যা বলিল, আজিকার দিন থাক, সে কথা আর একদিন বলিব। ব্রাহ্মণের ছেলে প্রতিদিন পাঠশালা হইতে আসিয়া জিজ্ঞাসা করে, তুমি আমার কে হও? রাজকন্যা প্রতিদিন উত্তর করে, সে কথা আজ থাক, আর একদিন বলিব। এমনি করিয়া আরো 4-5 বৎসর কাটিয়া যায়। শেষে ব্রাহ্মণ একদিন আসিয়া জিজ্ঞাসা করে, বড় রাগ করিয়া বলে, আজ যদি তুমি না বলো তুমি আমার কে হও, তবে আমি তোমার এই 7 মহলা বাড়ি ছাড়িয়া চলিয়া যাইব। তখন রাজকন্যা কহিলেন, আচ্ছা, কাল নিশ্চয় বলিব। পরদিন ব্রাহ্মণতনয় পাঠশালা হইতে ঘরে আসিয়াই রাজকন্যাকে বলিল, আজ বলিবে বলিয়াছিলে, তবে বলো। রাজকন্যা বলিলেন, আজ রাত্রে আহার করিয়া তুমি যখন শয়ন করিবে, তখন বলিব। ব্রাহ্মণ বলিল, আচ্ছা, বলিয়া সূর্যাস্তের অপেক্ষায় প্রহর গণিতে লাগিল। এদিকে রাজকন্যা সোনার পালঙ্কে একটি ধবধবে ফুলের বিছানা পাতিলেন।
ঘরে সোনার প্রদীপে সুগন্ধ তেল দিয়া বাতি জ্বালাইলেন এবং চুলটি বাঁধিয়া নীলাম্বরী কাপড়টি পরিয়া সাজিয়া বসিয়া প্রহর গণিতে লাগিলেন কখন রাত্রি আসে। রাত্রে তাহার স্বামী কোনো মতে আহার শেষ করিয়া শয়নগৃহে সোনার পালঙ্কে ফুলের বিছানায় গিয়া শয়ন করিলেন। ভাবিতে লাগিলেন, আজ শুনিতে পাইব এই 7 মহলা বাড়িতে যে সুন্দরীটি থাকে সে আমার কে হয়। রাজকন্যা তাহার স্বামীর পাত্রে প্রসাদ খাইয়া ধীরে ধীরে শয়নগৃহে প্রবেশ করিলেন। আজ বহুদিন পরে প্রকাশ করিয়া বলিতে হইবে, 7 মহলা বাড়ির একমাত্র অধীশ্বরী আমি তোমার কে হই। বলিতে গিয়া বিছানায় প্রবেশ করিয়া দেখিলেন ফুলের মধ্যে সাপ ছিল। তাহার স্বামীকে কখন দংশন করিয়াছে। স্বামীর মৃতদেহখানি মলিন হইয়া সোনার পালঙ্কে পুষ্পসজ্জায় পড়িয়া আছে। আমার যেন বক্ষস্পন্দন হঠাৎ বন্ধ হইয়া গেল। আমি রুদ্ধস্বরে বিবর্ণ মুখে জিজ্ঞাসা করিলাম, তারপরে কি হইল? দিদিমা বলিতে লাগিলেন, তারপর। কিন্তু সে কথায় আর কাজ কি, সে যে আরো অসম্ভব। গল্পের প্রধান নায়ক সর্পাঘাতে মারা গেল, তবুও তারপরে। বালক তখন জানিত না মৃত্যুর পরেও একটা তারপরে থাকিতে পারে বটে, কিন্তু সে তার পরের উত্তর কোনো দিদিমাও দিতে পারে না। বিশ্বাসের বলে সাবিত্রী মৃত্যুর অনুগমন করিয়াছিলেন। শিশুরও প্রবল বিশ্বাস, এই জন্য সে মৃত্যুর অঞ্চল ধরিয়া ফিরাইতে চায়। কিছুতেই মনে করিতে পারে না যে তাহার মাস্টারবিহীন এক সন্ধেবেলাকার এত সাধের গল্পটি হঠাৎ একটি সর্পাঘাতেই শেষ হইয়া গেল। কাজেই দিদিমাকে সেই মহাপরিণামের চিররুদ্ধ গৃহ হইতে গল্পটিকে আবার ফিরাইয়া আনিতে হয়। কিন্তু এত সহজে সেটি সাধন করেন এমন অনায়াসে কেবল হয়তো একটি কলার ভেলায় ভাসাইয়া দিয়া গুটি 2 মন্ত্র পড়িয়া মাত্র, যে সেই ঝুপঝুপ বৃষ্টির রাত্রে স্তিমিত প্রদীপে বালকের মনে মৃত্যুর মূর্তি অত্যন্ত অকঠোর হইয়া আসে, তাহাকে এক রাত্রির সুখনিদ্রার চেয়ে বেশি মনে হয় না। গল্প যখন ফুরাইয়া যায়, আরামে শ্রান্ত দুটি চক্ষু আপনি মুদিয়া আসে, তখনও তো শিশুর ক্ষুদ্র প্রাণটিকে একটি স্নিগ্ধ নিস্তব্ধ নিস্তরঙ্গ স্রোতের মধ্যে সুষুপ্তির ভেলায় করিয়া ভাসাইয়া দেওয়া হয়। তারপরে ভোরের বেলায় কে দুটি মায়ামন্ত্র পড়িয়া তাহাকে এই জগতের মধ্যে জাগ্রত করিয়া তোলে। কিন্তু যাহার বিশ্বাস নাই, যে ভীরু এই সৌন্দর্য রসসাধনের জন্য 1 ইঞ্চি পরিমাণ অসম্ভবকে লঙ্ঘন করিতে পরাঙ্মুখ হয়, তাহার কাছে কোনো কিছুর আর তারপরে নাই। সমস্তই হঠাৎ অসময় এক অসমাপ্তিতে সমাপ্ত হইয়া গেছে। ছেলেবেলায় 7 সমুদ্র পার হইয়া মৃত্যুকে লঙ্ঘন করিয়া গল্পের যেখানে যথার্থ বিরাম, সেখানে স্নেহময় সুমিষ্ট স্বরে শুনিতাম, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। এখন বয়স হইয়াছে, এখন গল্পের ঠিক মাঝখানটাতে হঠাৎ থামিয়া গিয়া একটা নিষ্ঠুর কঠিন কণ্ঠে শুনতে পাই, আমার কথাটি ফুরলো না, নোটে গাছটি মুড়লো না। কেন রে নোটে মুড়লি নে কেন? তোর গরুতে। দুর্ভাগ্যে ওই নিরীহ প্রাণীটির নাম করিয়া কাজ নাই, আবার কে কোন দিক হইতে গায়ে পাতিয়া লইবে।